বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আমরা গত ক্লাসে সুশাসন প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা সুশাসন প্রতিষ্ঠায় কি কি বাধাসমূহ রয়েছে সেগুলো বিষয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তো একটি রাষ্ট্রে আমরা আগের দুটি ক্লাসে আলোচনা করেছিলাম যে পৌরনীতি ও সুশাসন বা রাষ্ট্রবিজ্ঞান, বিশেষ করে তোমাদের এইচএসসি পর্যায়ে পৌরনীতি আমাকে বা সুশাসন, পৌরনীতি ও সুশাসন বলি। পৌরনীতি বিষয়ে যত কিছু আলোচনা আমরা করব, মূল কেন্দ্র হবে রাষ্ট্র। রাষ্ট্রকে ঘিরেই সমস্ত আলোচনা আমাদের। যখনই আমরা সুশাসন প্রতিষ্ঠার কথা বলবো, তখন মূল কেন্দ্রটি হবে রাষ্ট্রের ভিতরে কিভাবে সুশাসন প্রতিষ্ঠিত করা যায়। আর পরিবারের ভিতরে, সমাজের ভিতরে, বিভিন্ন প্রতিষ্ঠানের ভিতরে, ব্যক্তির ভিতরে, এগুলো তো থাকবেই। বাকি মূল আলোচ্য বিষয় হবে রাষ্ট্রের ভিতরে আমরা কি করে সুশাসন প্রতিষ্ঠিত করতে পারি। এক্ষেত্রে এখন আমরা যদি রাষ্ট্রের ভিতরে সুশাসন কিভাবে প্রতিষ্ঠিত হবে এটা আগেই আলোচনা করেছি। বাধা সমূহ কি, এটা আলোচনার আগে আমরা একটু অন্য একটি বিষয়ে আলোকপাত করতে চাই। সেটা হচ্ছে সুশাসন, রাষ্ট্রের ভিতরে সুশাসন প্রতিষ্ঠিত করবে কারা, কে বা কারা। তো আমরা রাষ্ট্র পরিচালনার দিক থেকে যদি আসি বা সহজে বোঝার জন্য, যে প্রথমত সরকার একটি রাষ্ট্রকে পরিচালনা করে। সরকার, প্রথম আমরা পেলাম যে সরকার রাষ্ট্র পরিচালনা করে। এক নম্বরে আমরা সরকার লিখতে পারি। সরকার রাষ্ট্র পরিচালনা করে। পৃথিবীতে প্রতিটি রাষ্ট্রেই সরকার রাষ্ট্রকে পরিচালনা করে। কোথাও কোথাও মন্ত্রী পরিষদ শাসিত সরকার, কোথাও প্রেসিডেন্ট শাসিত সরকার, কোথাও কোথাও সামরিক সরকার রয়েছে। দ্বিতীয়ত আমরা সরকারেরই সহযোগী হিসাবে শাসন বিভাগ বলতে পারি, বা এটাকে আমরা বোঝার জন্য আমলা বলতে পারি। আমলা বলতে পারি। তো প্রথমে আমরা একটি রাষ্ট্রের ভিতরে সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য প্রথমত আমরা সরকারই হলো প্রধান নিয়ামক এখানে। দ্বিতীয়ত সরকার যাদেরকে পরিচালনা করে বা যাদের সাহায্যে শাসন কার্য পরিচালনা করে তাদেরকে আমরা এক কথায় আমলা বলতে পারি। তৃতীয়ত সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য জনগণের দিক থেকে যে পর্যায়টি আসে সেটি হলো সুশীল সমাজ। এখানে আমাদের সুশীল যে সমাজ রয়েছে, সে সুশীল সমাজটিও রাষ্ট্র পরিচালনায় অনেক সময় সুশাসন প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করে। শেষে যে আসে আমাদের সেটা হলো জনগণ। শেষে হলো কি আমাদের জনগণ। এখন আমরা দেখি সরকারের পক্ষ থেকে কিভাবে সুশাসন প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বাধাসমূহ এসে থাকে। আমরা আগেই আলোচনা করেছি যে আধুনিক বিশ্ব হলো প্রতিটি রাষ্ট্রই কম বেশি দুই একটি রাষ্ট্র বাদে, দুই একটি রাষ্ট্র ছাড়া অন্যান্য রাষ্ট্রগুলি জনকল্যাণমূলক রাষ্ট্র। সেই সমস্ত রাষ্ট্রের সরকারসমূহ কম বেশ জনকল্যাণের জন্যই জনগণের মতামত নিয়ে রাষ্ট্র পরিচালনা করে থাকে। সরকারের পক্ষ থেকে সরকারি প্রধান এখানে উপায় হলো সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য। সরকারের পক্ষ থেকে কিভাবে সুশাসন প্রতিষ্ঠার জন্য বাধা সৃষ্টি হয় সেটা আমরা প্রথমে আলোচনা করব। তো সরকার যেটা করে, যে সুশাসন প্রতিষ্ঠা প্রথমত যেটা করে সেটা হলো বাক স্বাধীনতাকে সে নষ্ট করে দেয়। বাক স্বাধীনতা, মানুষের কথা বলার যে অধিকার, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অধিকার, তথ্য জানার অধিকার, অধিকারগুলোকে বাক স্বাধীনতাকে সরকার খর্ব করে। সরকারের পক্ষ থেকে প্রথম বাধাটাই আসবে বাক স্বাধীনতার উপরে। এখানে বাক স্বাধীনতা বলতে আমরা শুধু মুখের ভাষাটাই নয়, মানুষের মতামত প্রকাশের যে একটা অধিকার, সে অধিকারকে প্রথমত ক্ষুণ্ণ করা হয়, বাধার সৃষ্টি করা হয়। হ্যাঁ, সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে জনগণ বা যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুশাসন কেন প্রতিষ্ঠিত হলো না, কি কি বাধাসমূহ আছে, কি কি অন্যায় রাষ্ট্রের ভিতরে চলতেছে। এখন দেখবা যে তোমাদের ইন্টারনেট যুগে বিভিন্ন মোবাইল, বিভিন্ন মেসেঞ্জারের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন পত্রপত্রিকা
বা বিভিন্ন টিভি চ্যানেল, রেডিও, এর মাধ্যমে আমরা অনেক সময় অনেক রাষ্ট্রের ভিতরে অনেক দুর্নীতির কার্যগুলির বিবরণ দেখতে পাই, কম বেশি এগুলো আমরা দেখতে পাই। যখন এগুলি সরকার যখন দুর্নীতিপরায়ণ হয়, যখন সরকার তার ব্যক্তি স্বার্থের জন্য কাজ করে, রাষ্ট্রের কল্যাণের জন্য যখন কাজ না করে, তখন সরকার কি করে, এই যে সুশাসন, রাষ্ট্রে কোথায় কোথায় দুর্নীতি হচ্ছে, এইগুলিকে জনগণকে জানতে দিবে না, এবং জানতে পারলেও সেই বিষয়ে মুখ খুলতে দিবে না, কথা বলতে দিবে না, যে কোনো প্রতিবাদ করতে দিবে না। তখন কি হবে, বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বলা হবে যে এইটা প্রচার করা যাবে, এইটা প্রচার করা যাবে না। বিভিন্ন এটা কখন হয়, বিভিন্ন সামরিক শাসন আমলে। আমরা যখন বর্তমান মিয়ানমারে কি দেখতে পাই, যে সামরিক শাসন চলতেছে, নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে এখানে অং সান সুচি সহ তার অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দকে জেলে ঢুকানো হয়েছে। উত্তর কোরিয়াতে আমরা দেখতে পাই, সিরিয়ায় দেখতে পাই, আফগানিস্তানে আমরা কোনো একটা সময় দেখতে পেতাম, এখনো কিছুটা রয়েছে। তো সেখানে আমরা যেটা দেখতে পাই, সরকার প্রিন্ট মিডিয়া বলো, ইলেকট্রনিক মিডিয়া বলো, বা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বা সুশীল সমাজের ব্যক্তিত্ব যারা রয়েছে, তাদেরকে বলা হয়ে থাকে এটা বলবা, এটা বলা যাবে না। যখন মানুষের বাক স্বাধীনতা, মানে কথা বলার অধিকার, প্রতিবাদের অধিকারকে যখন ক্ষুণ্ণ করা হয়, তখনই রাষ্ট্রের ভিতরে সুশাসন প্রতিষ্ঠার প্রথম বাধাটাই হলো কাউকে কথা বলতে না দেওয়া, অন্যায়ের প্রতিবাদ করতে না দেওয়া। এখানে জনগণের পক্ষ থেকে, সুশীল সমাজের পক্ষ থেকে বিভিন্ন পত্রিকা, বিভিন্ন টিভি চ্যানেল, রেডিও চ্যানেল, এরকমভাবে সংবাদ প্রচারক যে সমস্ত সংস্থা আমাদের বিভিন্ন বিশ্বে, বিভিন্ন দেশে বিভিন্ন রকম রয়েছে, তাদেরকে প্রথমত কোনো অনুষ্ঠান বা রাষ্ট্রের ভিতরে দুর্নীতি যে চলে, এটার উপরে কোনো প্রতিবেদন প্রকাশ করতে দেওয়া হবে না। এটা হলো প্রথমত, এই বাধাটা মূলত আসে সরকারের পক্ষ থেকে। এটাকে আমরা বাক স্বাধীনতা হস্তক্ষেপ বলতে পারি। তৃতীয়ত, যে আমলাদের পক্ষ থেকে একটা বাধা এসে থাকে, আমলাদের পক্ষ থেকে। তৃতীয়ত, সুশীল সমাজ এটা অনেক সময় ভূমিকা পালন মোটামুটি খুব একটা করে না, যেহেতু জনগণের পক্ষ থেকেও সুশাসন প্রতিষ্ঠার জন্য বাধা সৃষ্টি হয়ে থাকে। তো আমরা পর্যায়ক্রমে সেগুলো আলোচনা করব। আর কি কি বিষয়ে সুশাসন প্রতিষ্ঠার জন্য বাধা সৃষ্টি হয় পর্যায়ক্রমে আমরা অনেকগুলি আনতে পারি। এর ভিতরে আমরা মূল যে বাধাগুলো রয়েছে সেগুলো আমরা একে একে আলোচনা করার চেষ্টা করতে। প্রথমে আমি আলোচনা করছি যে মতামত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা হবে। বাক স্বাধীনতা, এখানে বাক স্বাধীনতা বলতে কিছু থাকবে না, মানে যেটা সরকারের রাষ্ট্র পরিচালনার কি কি ত্রুটি সমূহ রয়েছে, কি কি দুর্নীতি রয়েছে, বিভিন্ন সেক্টরে যে দুর্নীতিগুলো রয়েছে, ওইগুলোকে এক নম্বর হলো জনগণকে জানতে দেওয়া হবে না। দ্বিতীয়ত, কাউ যদি জানার চেষ্টাও করে তাকে বিভিন্ন দমন পীড়নমূলক ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে। এটি আমরা বিভিন্ন সামরিক শাসন আমলে দেখতে পাই, এখনো বিভিন্ন রাষ্ট্রে এগুলো আমরা দেখতে পাই। উদাহরণ দিলাম বর্তমানে মিয়ানমার, সিরিয়া, উত্তর কোরিয়া, চায়নাতেও কিছুটা এভাবে রয়েছে। তাহলে এক নম্বরে আমরা যে বাধা সৃষ্টি হবে, যে অন্তরায়গুলো কি কি, এক নম্বর আমরা নিয়ে আসতে হবে বাক স্বাধীনতা। বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা হবে। আর দ্বিতীয়ত, যে তাহলে একটা হলো সরকারের পক্ষ থেকে আসে, আর দ্বিতীয়ত হলো আমলাদের পক্ষ থেকে। এগুলো আমরা জাস্ট বোঝার জন্য আলোচনা করতেছি। তখন তোমরা প্রশ্ন আকারে লিখবা, বা যখন প্রশ্নোত্তর পর্ব আসবে তখন সরকারের পক্ষ থেকে বাধা, আমলাদের পক্ষ থেকে বাধা, এভাবে লেখা যাবে না। আমরা যেটা করব যে বাধা সমূহ কি কি, সকলের পক্ষ থেকেই একটা সাধারণ বাধা চলে আসে, সরকারের পক্ষ থেকে, আমলাদের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ চলে আসে। এক নম্বরে আমরা যেটা পেলাম যে বাক স্বাধীনতার উপরে বাক স্বাধীনতা থাকবে না। আর এর আগেও যে একটা বিষয় আমাদের গুরুত্বপূর্ণ রয়ে গেছে, সেটা হলো যে আমরা একটা অংশ প্রশাসন, একটা সরকার পরিচালনা করে, আর আমরা একটা দল থাকবে যারা বিরোধী দলের ভূমিকা পালন করবে, আর জনগণ থাকবে। তিনটে পক্ষকে আমরা ভাগ করি, সরকার, বিরোধী দল, বিরোধী রাজনৈতিক দল এবং জনগণ। এখানে রাজনৈতিক অঙ্গীকারের অভাব বা রাজনৈতিক সদিচ্ছার অভাব।
তোমরা এখন দেখতে পাবে যে যারা সরকার গঠন করে তারাও কোনো না কোনো রাজনৈতিক দলের সদস্য, এবং যারা বিরোধী দলে থাকে তারাও কোনো না কোনো রাজনৈতিক দলের সদস্য। তাহলে কোনো জনগণই রাজনৈতিক দলের বাইরে নয়। তাহলে আমরা রাষ্ট্রকে দুইটা ভাগে ভাগ করতে পারি জনগণের ভিতরে। জনগণের একটা অংশ প্রত্যক্ষ পরোক্ষভাবে রাষ্ট্র পরিচালনা করে, আরেকটি অংশ বিরোধী দলের ভূমিকা পালন করে। উভয় দলে যখন রাজনৈতিক কোনো অঙ্গীকার না থাকে যে আমরা দেশের ভিতরে সুশাসন প্রতিষ্ঠিত করব, এরকম যদি কোনো সদিচ্ছা রাজনৈতিক দলের ভিতরে না থাকে, তখন এই সদিচ্ছাটার প্রতিফলন জনগণের ভিতরেও ঘটে না, এবং প্রতিটি সেক্টরে, যেমন আমলাদের ভিতরে, সংবাদপত্রের ভিতরে, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, প্রত্যেকটা সেক্টরে তখন দুর্নীতি আস্তে 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 প্রবেশ করে, সুশাসন প্রতিষ্ঠিত হয় না। তাহলে প্রথমে আমরা যে রাজনৈতিক দলের অঙ্গীকারটা হলো মূলত বাধা। যে সমস্ত দেশে আমরা ইউরোপের দেশগুলোর দিকে তাকাই, বা আমেরিকার, উত্তর আমেরিকার, বিশেষ করে আমেরিকা, কানাডা, এদিকে আমাদের ইউরোপের অধিকাংশ দেশ, অস্ট্রেলিয়া, তারপরে নিউজিল্যান্ড, এ সমস্ত দেশের দিকে আমরা তাকাই, বিশেষ করে প্রভাবশালী যে রাষ্ট্রগুলো এখন বিশ্বে রয়েছে, ইউরোপের বা আমেরিকার বা আমাদের অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আশপাশের রাষ্ট্রগুলো রয়েছে, সেখানে তোমরা দেখতে পাবে যে যারা সরকারি দলে থাকে এবং যারা বিরোধী দল থাকে, এদের ভিতরে মতপার্থক্যের পার্থক্য থাকতে পারে, কিন্তু রাষ্ট্রের উন্নয়নের ক্ষেত্রে এদের ভিতরে কোনো মতপার্থক্য থাকে না। সবাই একটা অঙ্গীকারে আবদ্ধ হয় যে আমরা রাষ্ট্রের উন্নয়ন করব, রাষ্ট্রের উন্নয়ন করব। অনুন্নত বিশ্বে দেখবে যে রাজনৈতিক দলগুলো একটা সরকার একটা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করবে, পরবর্তী সরকার এসে সেই উন্নয়ন কর্মসূচিটাকে যৌক্তিক হোক আর অযৌক্তিক হোক এটা বাদ দিয়ে দিবে। উন্নত বিশ্বে আধুনিক গণতন্ত্র যে সমস্ত দেশে বেশি মাত্রায় ক্রিয়াশীল, সেখানে আমরা এই জিনিসটা দেখতে পাবো না। তো রাজনৈতিক মূলত সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজনৈতিক অঙ্গীকার যদি না থাকে, এইটা হলো মূলত প্রধান বাধা। এটা সরকারের পক্ষ থেকে আসে, আবার বিরোধী দলের পক্ষ থেকেও আসে। তাহলে সুশাসন প্রতিষ্ঠার অন্যতম প্রধান কারণ হলো রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক যে অঙ্গীকার যে আমরা সুশাসন প্রতিষ্ঠিত করব, এই অঙ্গীকারটা যদি না থাকে তাহলে এটা হলো প্রথমত বাধা। তাহলে দ্বিতীয় যে পর্যায়ে বাধাগুলো আসে, আমি যে বাক স্বাধীনতা বলেছিলাম, এটি হলো দ্বিতীয় পর্যায়ের বাধা। তা মূলত আমাদের রাজনৈতিক অঙ্গীকার হলো মূল বাধা। যে রাজনৈতিক অঙ্গীকার না থাকে তো আমরা সেখানে সুশাসন প্রতিষ্ঠিত করতে পারবো না। আর একটু বোঝার জন্য তোমাদেরকে বলার চেষ্টা করছি, সেটা হলো যে আমি শুরুতেই বলেছিলাম যে সরকার মূলত দেশের ভিতরে সুশাসন প্রতিষ্ঠিত করবে। সরকার কারা? কোনো না কোনো রাজনৈতিক দলের সদস্য। আবার আজকে যারা বিরোধী দল, আবার তারা একসময় সরকার প্রতিষ্ঠিত করে, আবার আজকে যারা সরকার তারা কোনো এক সময় বিরোধী দলে চলে যায়। এভাবে বিভিন্ন দেশের নজির আমরা দেখতে পাই। তো রাজনৈতিক দলগুলো যখন অঙ্গীকার আবদ্ধ হবে যে আমরা সরকার গঠন করার পরে আমরা সুশাসন প্রতিষ্ঠিত করব, তখনই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে। আবার বিরোধী দলগুলো যদি গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের সমালোচনা করে, তখন দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়, নচেত কখনোই সুশাসন প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। আরেকটা হচ্ছে যে জবাবদিহিতার অভাব। রাষ্ট্রের ভিতরে যদি জবাবদিহিতা না থাকে, এখানে যে আমরা শুরুতে লিখেছিলাম আমলা, সরকার তার শাসন কার্য মূলত আমলাদের মাধ্যমে পরিচালিত করে। শাসন বিভাগের আমলা, বিচার বিভাগের আমলা, এদের মাধ্যমে রাষ্ট্রীয় কার্যাবলী পরিচালনা করে। যদি জবাবদিহিতার অভাব থাকে, সেখানে কখনোই সুশাসন প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। এখন আসলে জবাবদিহিতা কেমন হবে? জবাবদিহিতা মূলত কি? এটা হলো যাকে যে দায়িত্বটুকু দেওয়া হবে, ওই দায়িত্বটুকু সুচারুভাবে সম্পাদন করার নামই হলো, এবং এটাকে হলো কি না বা না হলে কেন হলো না, এইটার যে একটা নিয়ন্ত্রণের একটা ব্যবস্থাপনা, এটাকে আমরা জবাবদিহিতা বলতে পারি। আমি আবারও বলছি, যাকে যে দায়িত্বটুকু দেওয়া হবে সরকারের পক্ষ থেকে অথবা জনগণের পক্ষ থেকে সরকারকে, যে দায়িত্বটুকু দেওয়া হবে ওই দায়িত্বটুকু যথাসময়ে সঠিকভাবে সম্পাদন করা হলো কিনা, এইটার প্রশ্ন করতে হবে, এবং এইটার উত্তর তাকে দিতে হবে। কেন হলো না, কতটুকু হলো, জনগণ জানতে পারবে, প্রতিটি পদক্ষেপ জনগণ জানতে পারবে। এটাকে বলা হয় জবাবদিহিতা। এটা কিভাবে হবে?
আমলারা একেবারে নিম্নপদস্থ আমলা যারা থাকবে তারা তাদের উপরে যারা আছে তাদের কাছে জবাবদিহিতা করবে। এভাবে করতে 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 সচিব পর্যায়ে চলে যাবে। প্রতিটা মন্ত্রণালয়ের সচিবগণ মন্ত্রীর কাছে জবাবদিহি করবে, আবার মন্ত্রীরা সংসদে জবাবদিহিতা করবে, মানে জনগণের সামনে জবাবদিহিতা করবে যে কাজটা কেন হলো, কিভাবে হলো, কেন হলো না, ইত্যাদি ইত্যাদি। তাহলে রাষ্ট্রের ভিতরে যদি জবাবদিহিতা না থাকে তখন সুশাসন প্রতিষ্ঠিত হয় না। আমরা আরেকটি বিষয় নিয়ে আসতে পারি, কার্যকর সংসদ ব্যবস্থা। কার্যকর সংসদ ব্যবস্থা, সংসদ ব্যবস্থা যদি কার্যকর না থাকে, সংসদ যদি কার্যকর না থাকে, তাহলে আমরা রাষ্ট্রের ভিতরে সুশাসন প্রতিষ্ঠিত হতে আশা করতে পারি না। এখন এখানে একটি বিষয় আছে, সংসদ, একটা হলো সংসদের অধিবেশন চলতে থাকা, আর একটা হলো কার্যকর সংসদ অধিবেশন। আমি যেটা বলেছি কার্যকর সংসদীয় অধিবেশনের ব্যবস্থা থাকা, যে অধিবেশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর ভিতরে শাসক গোষ্ঠী এবং বিরোধী দল এদের ভিতরে সমালোচনার তির্যক বাণ নিক্ষেপ না করে, কাদা ছড়াছড়ি না করে, জনগণের উন্নয়নমূলক কর্মকাণ্ড কতটুকু অগ্রগতি হলো, কতটুকু অগ্রগতি হলো না, গঠনমূলক সমালোচনা, জনগণের চাহিদা নিয়ে সমালোচনা, এইগুলি নিয়ে যখন আলোচনা হবে তখন তো আমরা এটাকে কার্যকর সংসদ বলতে পারি। যদি কার্যকর সংসদ চালু থাকে তখন যে যে মন্ত্রণালয়ের যে যে কাজ আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হবে, ওই কার্যাবলী সম্পর্কে স্ব মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী সংসদে এটা জবাবদিহি করতে হয়। এটা সরাসরি রাষ্ট্রব্যাপী প্রচার করা হয়, জনগণ জানতে পারে যে এই কাজটি কিভাবে হলো, কতটুকু হলো কি হলো না। তখন কি হবে, জবাবদিহিতার ব্যাপক একটা মাধ্যম হতে পারে সংসদীয় কার্যকর সংসদ ব্যবস্থা। তো যদি এটা না থাকে, যখন দেশের ভিতরে কার্যকর সংসদ ব্যবস্থা না থাকবে তখন সেখানে কখনোই সুশাসন প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়, তাহলে জবাবদিহিতাই থাকবে না। আরেকটা হলো আইনের শাসন প্রতিষ্ঠা। বিভিন্ন এর বাইরেও অনেক পয়েন্ট অনেকগুলো থাকতে পারে, আমি মূলত মূল যে বাধাগুলোকে সেগুলোকে আমরা আলোচনা করার আজকে চেষ্টা করব। আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। এবং আইনের শাসনটা কি, এটা আগে আমাদের বুঝতে হবে। এক কথায় আইনের শাসন হলো যে কয়েকটি কথা মিলিয়ে আমরা বুঝতে পারি। এক হলো যে আইনের দৃষ্টিতে সকলেই সমান হবে, আইনের দৃষ্টিতে সকলেই সমান, যার যতটুকু শাস্তি প্রাপ্য বা যার যতটুকু পুরস্কার প্রাপ্য, দল মত ব্যক্তি নির্বিশেষে এটাকে নিশ্চিত করার নাম হলো আইনের শাসন প্রতিষ্ঠিত করা। একজন সাধারণ মানুষ, একদম রাস্তার একটা মানুষ যদি অপরাধ করে তার যে শাস্তি হবে, একই অপরাধ দেশের সর্বোচ্চ ব্যক্তি যখন করবে তারও একই শাস্তি হবে। এরকম একটা এই রকমের একটা পরিস্থিতি যদি থাকে তখন আমরা এটাকে আইনের শাসন বলতে পারি। এক কথায় আমরা বোঝার চেষ্টা করতেছি। রাষ্ট্রের ভিতরে যখন আইনের শাসন না থাকে তখন কখনোই সুশাসন প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। কেন নয়? যখন আইনের শাসন না থাকবে তখন দুর্নীতিবাজ যারা, দুর্নীতিপরায়ণ যারা, তারা বারবার অপরাধমূলক কর্মকাণ্ড করে ছাড় পেয়ে যাবে। যদি বিচারের ব্যবস্থা না থাকে তখন ছোট অপরাধ থেকে বড় বড় অপরাধ করতে তারা কোনো দ্বিধাবোধ করবে না। এরকমভাবে ব্যক্তি থেকে শুরু করে সংঘবদ্ধ দুর্নীতির চক্র তৈরি হয়, সংঘবদ্ধ দুর্নীতির চক্র তৈরি হয়। এটা হতে হতে যখন এত শক্তিশালী হয়ে যায়, যখন রাষ্ট্রের পক্ষে এই দুর্নীতির চক্রটাকে নিয়ন্ত্রণ করা আর সম্ভব হয় না। আমাদের আইনের শাসন প্রতিষ্ঠিত হয় তখন আমরা ব্যক্তি পর্যায়ে দুর্নীতি থাকবে না, আর দুষ্ট চক্র, অপরাধের যে দুষ্টটা চক্র থাকে চক্রটাও গড়ে উঠবে না। তো আমরা আইনের শাসন, সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আইনের শাসনটাকেও, যদি আইনের শাসনের অনুপস্থিতিকে আমরা একটা বাধা হিসেবে ধরতে পারি। আর অনেক বাধা রয়েছে, যেমন অদক্ষ ব্যবস্থাপনা, সরকারের অদক্ষ ব্যবস্থাপনা। এই বিষয়গুলো তোমাদের পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে। তো আমরা অদক্ষ ব্যবস্থাপনা, সরকারের বিভিন্ন বিভাগের ভিতরে অদক্ষ ব্যবস্থাপনা, আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। সরকারের 3টা বিভাগ রয়েছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। এই 3টি বিভাগের যদি অব্যবস্থাপনা থাকে, অব্যবস্থাপনাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? একটা হলো কে
কতটুকু কাজ করতে হবে, কে করবে, কতটুকু সময়ের ভিতরে করবে, কিভাবে করবে, অনেকগুলি বিষয় ব্যবস্থাপনার সাথে জড়িত। তো মোটামুটি কে করবে, কখন করবে, কিভাবে করবে, কতটুকু করবে, এই কয়েকটি বিষয় ব্যবস্থাপনার সাথে জড়িত। যখন ব্যবস্থাপনার অভাব থাকে তখন অদক্ষ ব্যক্তির উপরে কাজের দায়িত্বভার অর্পণ করা হবে। আর ওই অদক্ষ ব্যক্তি যথাসময়ে যথাযথভাবে কাজকে সম্পাদন করতে পারবে না। তখন কি হবে? অব্যবস্থাপনার সৃষ্টি হয়। আইন বিভাগে যদি আমরা দেখতে পাই, যদি অযোগ্য লোকের অযোগ্য কোনো জনপ্রতিনিধির হাতে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, তখন কি করে? সে দায়িত্বকে ঠিক সুচারুরূপে পালন করতে পারে না। তখন দেশব্যাপী একটা বিশাল অরাজকতার সৃষ্টি হয়। অদক্ষ মন্ত্রী যদি তখন থাকে, অদক্ষ জনপ্রতিনিধির হাতে যখন দায়িত্ব অর্পণ করা হয়, এটা একটা অব্যবস্থাপনার উপরে। অদক্ষ আমলা যখন থাকবে, অদক্ষ আমলা, যারা দেশ পরিচালনা করে, যে চাকরিজীবী, যারা সরকারি চাকরিজীবী, আমলা বলতে আমরা এক কথায় বড় আকারে না গিয়ে এক কথায় আমরা সরকারি চাকরিজীবী যারা রয়েছে বিভিন্ন সেক্টরে, তাদেরকে আমরা এক কথায় আমলা বলতে পারি। এই সরকারি চাকরিজীবীর ভিতরে একেবারে সচিবালয় থেকে শুরু করে একেবারে ইউনিয়ন পরিষদ পর্যন্ত যারা আমলা সরকারি চাকরিজীবী যারা রয়েছে, এরা যখন অদক্ষ হবে এবং এই অব্যবস্থাপনা যখন বিরাজ করবে, তখন কি হবে? রাষ্ট্রের ভিতরে সুশাসন প্রতিষ্ঠিত হতে পারবে না। তখন কোনটা জনগণের কল্যাণের জন্য কখন কি করতে হবে, কিভাবে করতে হবে, এই সঠিক বিষয়টি তারা এক তো নির্ধারণ করতে পারবে না, দ্বিতীয়ত নির্ধারণ করতে পারলেও অব্যবস্থাপনার কারণে যথাসময়ে সুচারুরূপে এটি কখনোই সম্পাদন করা সম্ভব হবে না। তো আমরা মোটামুটি কয়েকটি বিষয় এখানে নিয়ে আসতে, আরও অনেকগুলি বিষয় রয়ে গেছে, যেমন সংবাদপত্রের স্বাধীনতা রয়ে গেছে, নেতৃত্বের অভাব, সঠিক নেতৃত্বের অভাবে সুশাসন প্রতিষ্ঠিত হয় না, জনসচেতনতার অভাব, এগুলোই সুশাসন প্রতিষ্ঠার অন্তরায় রয়ে গেছে, অবকাঠামোগত দুর্বলতা রয়ে গেছে। আবার বাইরের যে শক্তির একটা চাপ, বিশেষ করে অনুন্নত এবং অনুন্নয়নশীল রাষ্ট্রগুলো, যেন আমরা বাংলাদেশ কেউ কেউ অনুন্নত বলে, কেউ কেউ উন্নয়নশীল বলে, আমরা আমাদের বাংলাদেশকে আমরা উন্নয়নশীল রাষ্ট্রই বলবো। আবার আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা এবং এশিয়ারও অনেক রাষ্ট্র রয়ে গেছে একেবারে অনুন্নত। সেই অনুন্নত রাষ্ট্রগুলিতে সরকার, আমলা, জনগণ, সুশীল সমাজের পাশাপাশি বাইরের শক্তিগুলো, বাইরের বড় বড় শক্তিশালী রাষ্ট্রগুলো, তোমরা মাঝে মাঝে সাম্রাজ্যবাদী রাষ্ট্র শুনবা, বৃহৎ শক্তি শুনবা, হ্যাঁ, এরা বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির নাম শুনবা। এরা করে কি? দুর্বল রাষ্ট্রগুলো যাতে সুশাসন প্রতিষ্ঠিত করতে না পারে, এজন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, ভয় ভীতির মাধ্যমে, কখনো অর্থনৈতিক অবরোধ, কখনো সামরিক অবরোধ, কখনো সামরিক আগ্রাসন, কখনো পুতুল সরকার ইত্যাদির মাধ্যমে রাষ্ট্রের ভিতরে সুশাসন প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করে থাকে। তাহলে দেশের ভিতরে সরকার, আমলা, জনগণ, সুশীল সমাজ, এদের কাছ থেকে একটা বাধা আসে, আর উন্নয়নশীল এবং অনুন্নত রাষ্ট্রগুলোতে বাইরের শক্তিগুলো, বাইরের রাষ্ট্রগুলি থেকেও সুশাসন প্রতিষ্ঠার জন্য ব্যাপক হারে সরকারগুলি বা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বাধার সম্মুখীন হয়। এই হলো মোটামুটি আজকের আলোচনা। তো আরও কিছু বিষয় এখানে আমরা যুক্ত করতে পারি, যেগুলি আমি আগেই বলেছি যে আমরা বই অবশ্যই পড়ব, বইয়ের তো বিকল্পই নেই, পাঠ্য বই অবশ্যই আমাকে পড়তে হবে। দ্বিতীয়ত আমরা নিজেদের যে চিন্তা শক্তি, নিজেদের মেধা, নিজেদের কল্পনা শক্তির মাধ্যমে আমরা আগে বোঝার চেষ্টা করব যে সুশাসন কেন প্রতিষ্ঠিত হয় না, বাধাসমূহ কি কি, এটা আমরা আগে একটা মোটামুটি অনুসন্ধান চালাবো, তারপরে বইয়ের সাথে মিলিয়ে নেব যে মিলল কিনা। আমি আগেও ক্লাসে তোমাদেরকে বলেছি যে আমরা মূলত আমাদের মতো করে আমরা শিখব, আমাদের মতো করে আমরা শিখব, বই সেখানে সহায়ক ভূমিকা পালন করবে। এমন না হয় যে শুধু বইতে যেগুলো আছে আমি হুবহু ওইগুলোই লিখে দিলাম, ব্যাপারটা যেরকম এরকম কখনোই না হয়। অবশ্যই আমি বই পড়ব, বইয়ের কোনো টেক্সট যে বই, তোমাদের মূল যে বই, এটার কখনোই কোনো বিকল্প হবে না, এটাই আমাদের মূল পড়াশোনার হাতিয়ার। এর পাশাপাশি আমরা নিজস্ব মেধা, নিজস্ব চিন্তা, মনন শক্তি খাটিয়ে আমরা চিন্তা করবো আগে যে আসলে কি কি হতে পারে, কি কি হতে পারে। তোমাদের অনেক সময় আমাদের ছাত্রদের ভিতরে একটা অসুবিধা দেখা দেয় যে বইয়ে কি আছে
ওইটাকে আমার হুবহু লিখতে হবে যে প্রথম পয়েন্ট কি আছে, দ্বিতীয় পয়েন্ট কি আছে, তৃতীয় পয়েন্ট কি আছে, চতুর্থ পয়েন্ট কি আছে, তো একেবারে সিরিয়াল করে লিখতে হবে। ব্যাপারটা আদৌ এরকম নয়। আমরা নিজেদের মতো করে শিখব এবং কোন বইয়ে যে পয়েন্টটা প্রথমে আছে আমরা ওটা শেষে দিলেও কোনো সমস্যা নেই। মূলত যেখানে আমরা যেটা শেখার চেষ্টা করবো যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলিকে ওইগুলিকে আমরা প্রথমে উপস্থাপনা করার চেষ্টা করব। তাহলে আমরা আজকে যে আলোচনা করব মূল যে সুশাসন প্রতিষ্ঠার যে মূল যে জায়গাটা সেটা অঙ্গীকার। আমি যদি ইচ্ছাই না করি তাহলে আমার দ্বারা তো কোনো কাজ হবে না। এই জন্য আসলে হলো ইচ্ছা শক্তি কারা করে? রাজনৈতিক দল। মূলত আধুনিক বিশ্বে প্রতিটি কল্যাণকর রাষ্ট্রকে প্রত্যক্ষ পরোক্ষভাবে মূল ভূমিকাটাই পালন করে রাজনৈতিক দলসমূহ। তো সেখানে রাজনৈতিক দলের ভিতরে যদি সুশাসন প্রতিষ্ঠার জন্য কোনো অঙ্গীকার না থাকে, সদিচ্ছা না থাকে, কখনোই আমলা বলো, মিডিয়া বলো, সুশীল সমাজ বলো, ছাত্র জনতা বলো, কোনো সেক্টরগুলি রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠিত করতে পারবে না যদি না আমাদের রাজনৈতিক দলগুলি সে যাই সরকার পরিচালনা করুক অথবা বিরোধী দলে থাকুক, এরা যদি ইচ্ছা পোষণ না করে, অঙ্গীকার না করে রাষ্ট্রের ভিতরে সুশাসন প্রতিষ্ঠিত করা, তা কখনোই সুশাসন প্রতিষ্ঠিত করা সম্ভব না। তো তাহলে আমরা এটা হলো বাধা। এটি আবার উপায়ও। আমরা তো আগে বাধাগুলিকে নির্ধারণ করতে পারি। দুটি প্রশ্ন এখানে হতে পারে, সুশাসন প্রতিষ্ঠায় কি কি বাধা রয়েছে এবং এটা বাধাকে অতিক্রম বা বাধা অতিক্রম করার কি উপায় হতে পারে। একই কথা, যেটা নেই ওইটা থাকবে, তখন এটা আমরা অতিক্রম করতে পারবো। যেমন বাধা কি আছে? রাজনৈতিক দলগুলির সদিচ্ছার অভাব, অঙ্গীকারের অভাব। তাহলে এইটা হলো বাধা। আর যখনই আমরা অঙ্গীকার করব তখনই এটা উপায় হয়ে যাবে। আর একটু সহজ করে বলতেছি, যে যদি রাজনৈতিক দল যদি এভাবে বলা হয় যে সুশাসন প্রতিষ্ঠার বাধা সমূহ কি কি, প্রথমে নিয়ে আসলাম রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারের অভাব, সদিচ্ছার অভাব, এটা হলো বাধা। উপায় কি? যে রাজনৈতিক দলগুলির সদিচ্ছা বা অঙ্গীকার। এটা হলো তাহলে একই আলোচনা থেকে আমরা দুটি বিষয় পরস্পর একটু খেয়াল করলে আমরা শিখতে পারবো। তো প্রথমে আমি আলোচনা করলাম যে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার। দ্বিতীয়ত আমরা যখনই রাজনৈতিক দলগুলো সরকার প্রতিষ্ঠিত করবে তখনই এই যে পরবর্তী জিনিসগুলো চলে, বাক স্বাধীনতা, তারপরে দক্ষ আমলাদের সদিচ্ছা, অব্যবস্থাপনা, নেতৃত্বের অভাব। আরেকটা দেখো, নেতৃত্বের অভাব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সুশাসন প্রতিষ্ঠিত ক্ষেত্রে। এখন নেতৃত্ব কারা দিবে? অবশ্যই রাজনৈতিক দল। অবশ্যই সুশাসন প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলই নেতৃত্ব দিবে এবং এই নেতৃত্বটাকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। এক হলো যদি আমরা আইন বিভাগের উপর নেতৃত্ব, সেখানে একটা নেতৃত্ব থাকবে, শাসন বিভাগে একটা নেতৃত্ব থাকবে, বিচার বিভাগে একটা নেতৃত্ব থাকবে, জনগণের ভিতরে একটা নেতৃত্ব থাকবে, সুশীল সমাজ, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এখানেও একটা নেতৃত্ব থাকবে। শুরুতে আমরা যদি সরকারের নেতৃত্বকে সামনে নিয়ে আসি, আমাদের বাংলাদেশ মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থাপনা, প্রধানমন্ত্রী সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু। প্রধানমন্ত্রী যদি সঠিক নেতৃত্ব দিতে পারেন তখন তার অধীনস্থ অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং পুরো রাষ্ট্রের প্রতিটা সেক্টরে সুশাসন প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। যদি প্রধানমন্ত্রীর সঠিক নেতৃত্ব না থাকে তখন যে যার মতো করবে, দুর্নীতি করবে, তখন শিষ্টের পালন আর দুষ্টের দমন এটা আর সম্ভব হবে না। তো নেতৃত্ব একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সুশাসন প্রতিষ্ঠিতের ক্ষেত্রে। এখন আসলে শাসন বিভাগের নেতৃত্ব যখন আমরা চলে আসবো তখনও প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত শাসন বিভাগটা চলে আসে। যদি স্ব মন্ত্রণালয়, যেমন আমি যদি উদাহরণ দেই যে শিক্ষা মন্ত্রণালয় যদি শিক্ষামন্ত্রী দক্ষ হন, সঠিক নেতৃত্ব দিতে পারেন, তার অধীনস্থ, তো এভাবে আমরা অনেকগুলো পয়েন্ট আজকে নিয়ে আসলাম। তো আমরা মোটামুটিভাবে এগুলো আলোচনা করলাম। তো এগুলো অত্যন্ত সহজ বিষয়, একটু বোঝার চেষ্টা করলে হয়ে যায়। তো আমরা মোটামুটি অনেকগুলো পয়েন্টসে নিয়ে আসলাম যে রাজনৈতিক দলের অঙ্গীকারের অভাব, সুশাসনের অভাব, জবাবদিহিতের অভাব, আমলাদের অদক্ষতা, এগুলো আমরা নিয়ে আসলাম। তো পরবর্তী ক্লাসে আমরা মূল্যবোধ সম্পর্কে আলোচনা করব। এই বিষয়ে মোটামুটি আজকের ক্লাসে এখানে আমরা শেষ করছি। আগামী আলোচনায় আমরা মূল্যবোধ সম্পর্কে আলোচনা করব। তো পরবর্তী ক্লাসে
অংশগ্রহণ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আবারও শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।